পড়ন্ত বেলা, ক্ষীণ আলোতে আলোকিত নিসর্গ, সূর্যের ঝাঁঝালো দ্যুতির উজ্জ্বলতা কমেছে। মেঘ ছাদের গাছগুলোতে পানি দিচ্ছিল। হঠাৎ আবির এসে কিছুটা দূরে দাঁড়ালো, দুহাত বুকের উপর ভাঁজ করে নিরেট ভঙ্গিতে দাঁড়িয়ে পুরো কণ্ঠে প্রশ্ন করলো, ফুলের গাছ বুঝি তোর খুব প্রিয়? মেঘ অগাধ ভাবনায় মগ্ন ছিল। আবির কখন ছাদে এসেছে টেরই পায়নি। আবিরের স্নিগ্ধ কণ্ঠে মেঘ চমকালো। বিষণ্ণ মনের বিষণ্ণতা কাটিয়ে বেখেয়ালি চোখে আবিরের দিকে তাকালো। অধরের সংকীর্ণ হাসির ঝলকে আবিরের ওষ্ঠ যুগল পরিবর্তিত করল। সদর্পে বাতাস বইছে অম্বরে, শেষ বিকেলের কি মায়াবীর রূপ। সেই সঙ্গে মেঘের ফর্সা আননে কাজল কালো টানা টানা দু চোখের হৃদয়কাড়া দৃষ্টিতেই আবিরের মন অস্থির হয়ে উঠেছে। আবিরের পলকবিহীন চাউনি দেখে মেঘ নিভু নিভু চোখে চেয়ে অচঞ্চল কণ্ঠে বলল, জি, খুব বেশি প্রিয়। আমার অনেক দিনের ইচ্ছে একদিন ছাদ ভর্তি ফুলের বাগান থাকবে আমার। আবির নিঃশব্দে এগিয়ে গেল। ছাদের কার্নিশে কোমর অবধি ওঠানো দেওয়ালের উপর বসে নিঃশব্দে হেসে জানতে চাইল, তারপর? বাসার আনাচে কানাচে বাগানবিলাস গাছ থাকবে, ভোরের নিভন্ত আলোতেও গোলাপি রঙের ফুলগুলো সুব্যক্ত দেখাবে। আমি সময় পেলেই অতি সন্তর্পণে গাছের নিচে নিচ হতে ফুল কুড়িয়ে নিব, হাতে মাথায় আর চুলে ফুল সাজিয়ে বাগান বিলাসের রানী সাজব। আবির পায়ের উপর পা উঠিয়ে বসেছে, উড়োর উপর কনুই ঠেকিয়ে গালে হাত রেখে মেঘের মায়াময়ী চেহারার দিকে চেয়ে আছে। মেঘের কথা শেষ হয়েছে বেশ খানিকক্ষণ হলো, অথচ আবির মনোযোগী শ্রোতার মতো পরিতৃপ্ত আখিতে মেঘের অভিমুখে চেয়ে আছে। আবিরের আদুরে প্রশ্নে মেঘ এক মনে অন্তরে জমানো অনুভূতি জাহির করে ফেলেছে, কিন্তু প্রত্যুত্তরে আবিরের অভিপ্রায় বুঝতে পারল না। মেঘ কুটিল চোখে আবিরের দিকে তাকাতেই দেখল আবির হাতের উপর মাথা রেখে অভিভূতের ন্যায় মেঘকে দেখছে। আবিরের কাণ্ড দেখে মেঘ কুণ্ঠিত হলো। লাজে লাল হওয়া চেহারায় কিয়দংশ আধার নামলো। মিঞ্জিরি গাছের হলদে ফুলের বিস্তৃত পাপড়ির মতোই মেঘের অতল স্পর্শ চাউনি। আবির তন্মনস্কে মেঘকে দেখলেও মেঘের দৃষ্টিতে পরিষ্কার রুষ্ঠা। সেকেন্ড পেরিয়ে মিনিট হয়েছে, 1 মিনিট 2 মিনিট করে সময় কাটছে, তবে কারোর চোখের পলকই পড়ছে না। মেঘ চোখ মুখ শক্ত করে রেখেছে। আবির হঠাৎই ক্রিস হেসে নজর সরিয়ে নিল। মেঘ নির্বাক চোখে তখনও চেয়ে আছে। আবির গাল থেকে হাত সরিয়ে ব্যস্ত ভঙ্গিতে চুল ঠিক করতে লাগলো। এলোমেলো চুল ঠিক করার ব্যর্থ চেষ্টা করে দুহাত ছড়িয়ে দেয়ালের দুপাশে রাখলো। মুখ ভরে প্রশ্বাস টেনে ফোঁস করে ছেড়ে মেঘের দিকে তাকিয়ে ঘোষণা দিল, এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘ পল্লব ঝাপটে দুষ্টুমি স্বরে বলল, আমি তাকালেই দোষ? আপনি যখন হরিণ নয়নে তাকিয়ে থাকেন তখন কিছু হয় না? না, কারণ আমার চোখে থাকে মায়া, আর তোর চোখে থাকে কাঁটা। আমি বরফ হলে তুই জ্বলন্ত উনুন, আমি মধু হলে তুই জল জ্যান্ত বিশেষ শিশি। অথচ হরিণ নয়নের সঙ্গে প্রয়োজন ছিল হরিণ নয়না। কি বলতে চান সরাসরি বলুন। মেঘ নিরেট ভঙ্গিতে বলল, সব কথা কেন বলতেই হবে? বোঝার জন্য ব্রেইন আছে, ভাবার মতো মন আছে, আমার হাতে অফুরন্ত সময় আছে। তুই বুঝে নে সবকিছু। মেঘ আলগোছে ভেংচি কেটে অধীর কণ্ঠে বলল, দুঃখিত, আমি খুব ব্যস্ত, এত ভাবার মতো সময় আমার হাতে নেই। তাছাড়া পড়াশোনা করতে করতে আমার ব্রেইনটা দুর্বল হয়ে গিয়েছে, তাই আপাতত তাকে ডিপ ফ্রিজে ঘুম পাড়িয়ে রেখেছি। সামান্য বিষয়ে ভাবার জন্য তাকে জাগানোর প্রয়োজন বোধ করছি না। আবির মুচকি হেসে বলল, মেঘ, তুই হঠাৎ তো ম্যাচিওর হয়ে গেলি কিভাবে? মেঘ চোখের পাতা কুঞ্চিত করে তাকালো। আবিরের ঠোঁটে রহস্যময় হাসি লেগেই আছে। আবিরের সহাস্য মুখ থেকে মেঘের দৃষ্টি সরছেই না। কোনো ছেলের হাসি এতটা স্নিগ্ধ হতে পারে এটা মেঘের কল্পনাতেও ছিল না। আবিরের হাস্যোজ্জ্বল মুখটা যত দেখছে তত বেশি আসক্ত হয়ে যাচ্ছে। মস্তিষ্কের অনবরত বার্তা প্রেরণ করেও মেঘের দৃষ্টির বিভ্রান্তি কাটাতে পারল না। মেঘের অনিমেষ দৃষ্টিতে আবির কিছুটা ব্যতিব্যস্ত হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে খানিক থেমে বলল, আমি ভেবেছিলাম তুই এখনো সেই অভিমানী ছোট্ট মেঘই আছিস। কথায় কথায় গাল ফুলানো, কান্না করে নাক মুখ লাল করে ফেলা, এগুলো সম্ভবত এখনো তোর স্বভাবের তালিকাতেই আছে।
কিন্তু এই কয়েকদিনে তোকে দেখে আমি সত্যি বিস্মিত। আজকের ঘটনা দেখে আমি পুরো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মেঘ একগাল হেসে বলল, আমি এখন প্রাইমারি স্কুলের মেঘ নেই যে কেউ একজন নিজের হাতের শক্তি উপলব্ধি করার জন্য আমাকে থাপ্পড় দিয়ে চলে যাবে আর আমি চুপচাপ গালে হাত দিয়ে বসে পড়ব। বিকেল ফুরিয়ে সন্ধে হওয়ার পথে বিচিত্র রঙে রঙিন প্রকৃতি, আবিরের দুর্বোধ্য দৃষ্টি দূর অজানায়, অবিকৃত নিয়তির নিকট আজও বন্দী। মেঘ যে সেই স্মৃতি আজও মনে রেখেছে, যার জন্য দুজনের মাঝে এতটা দূরত্ব। আবির হাজার চেষ্টা করেও অতীত পরিবর্তন করতে পারবে না। ব্যর্থতা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় অবশিষ্ট নেই। হৃদয়ে চলমান ভাঙচুর আড়াল করে আবির সহাস্যে মেঘের দিকে চেয়ে তৃপ্ত কণ্ঠে বলল, অতীত পরিবর্তন করা সম্ভব হলে আমি সত্যি সত্যি পরিবর্তন করে দিতাম, কিন্তু এটা তো অসম্ভব। যেটা সম্ভব তুই চাইলে সেটা করতে পারিস। মেঘ ওড়নার এক পাশ টেনে মাথায় দিতে দিতে ব্যগ্র কণ্ঠে জানতে চাইল, কি? আবির দর্পহীন গলায় বলল, ইট মারলে পাটকেল খেতে হয়। এই প্রবাদ বাক্য সম্পর্কে ধারণা আমার আছে। তুই যদি মনে করিস থাপ্পড়ের বদলে থাপ্পড় না দেওয়া পর্যন্ত তোর মন শান্ত হবে না, 10 বছর পর, 20 বছর পর, এমনকি 40 বছর পরও একই কথা মনে করবি। মৃত্যুর আগ মুহূর্তেও বলবি, আপনি আমাকে একটা থাপ্পড় দিয়েছিলেন। এই কথা আমি সইতে পারবো না। তার থেকে ভালো হয় তুই আমাকে এক্ষুনি একটা থাপ্পড় দিয়ে দে। প্রতিশোধ নিয়ে হলে অতীত ভুলে যা। ছি! কী সব বলছেন আপনি? আপনার ব্যবহারে আমার খারাপ লেগেছিল, কষ্ট পেয়েছিলাম। জ্বর আর মাথা যন্ত্রণাতেও ভুগেছিলাম। সবচেয়ে বেশি খারাপ লেগেছিল এটা ভেবে, যে ছেলের জন্য আপনি আমাকে মেরেছিলেন, সেই ছেলের সাথে আমার আর দেখা হয়নি। আবির মুচকি হেসে প্রশ্ন করল, দেখা হলে কি করতি? মেঘ পশ্চিমের রক্তিম আকাশের দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, প্রেম করতাম। আবির এবার হো হো করে হাসল। ঘাড় কাত করে ডুবন্ত সূর্যের দিকে চেয়ে কটমট করে জানালো, তুই চাইলেও সেটা কখনো করতে পারতি না। আর না এখন করতে পারবি। তবুও তুই চাইলে আমি নিজ দায়িত্বে তার সঙ্গে তোর দেখা করাতে পারি, যদি তোর প্রবল ইচ্ছা থাকে। বাব্বা! এমনভাবে বলছেন যেন সে আপনার বাল্যকালীন বন্ধু ছিল। আপনার এক ডাকে ষাঁড় গরুর মতো দড়িদড়া ছিঁড়ে ছুটে আসবে। আপনি ওই ছেলের নাম জানেন? বাসা কোথায় বলতে পারেন? ছেলের নাম তো আমারই মনে নেই। আবির কণ্ঠস্বর গভীরে নামিয়ে বলল, ছেলের নাম জয় চৌধুরী, বাবা জাবেদ চৌধুরী, পৈতৃক নিবাস রংপুর, জয়ের বর্তমান অবস্থান ঢাকা মেডিকেল হাসপাতাল। মেঘ আনন্দিত কণ্ঠে জানতে চাইল, ঠিক, আচ্ছা, জয় কি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে? আবির অকস্মাৎ কপাল কুঁচকাল। মেঘের এহেন আচরণে আবির অল্প ক্ষুব্ধ হলো। মেঘকে বুঝতে না দিয়ে ফস করে বলল, বাহ, এখনো দেখছি ভীষণ কৌতূহল। ঠিক আছে, চল তাহলে আগামীকাল মেডিকেল থেকে ঘুরে আসি। দেখি সে বর্তমানে কোন বিভাগে আছে। আমি তো এমনিতেই বলছি। তাছাড়া জয়কে পেলে চোখ বন্ধ করে আগে নাক বরাবর একটা ঘুষি দিব। বাই দ্য ওয়ে, আপনি জয়ের ব্যাপারে এত কিছু কিভাবে জানেন? আবির ঠোঁট বাঁকা করে দুষ্টু হাসি দিল। চোখ সরিয়ে অদূর দূরে তাকিয়ে রইল। মেঘ সঙ্গে সঙ্গে প্রশ্ন করল, আপনি হাসছেন কেন? আবির স্বভাব সুলভ কণ্ঠে বলল, তোর ঘুষিতে কারো নাকের হাড় বাঁকাও হবে না, ভাঙা তো দূরের বিষয়। আমি থাকতে তোর কখনো কষ্ট করতে হবে না। মানে, কি বলতে চাচ্ছেন? আপনি বড্ড পেঁচিয়ে কথা বলেন। যা বলার ডিরেক্ট বললে কি হয়? তুই নাকি সর্বক্ষণ গর্ব করে বলিস তুই এখন ভার্সিটিতে পড়িস, খুব বড় হয়ে গিয়েছিস, সব বুঝিস। ভার্সিটি পড়ুয়া মেয়েকে আবার সব বুঝিয়ে বলতে হবে কেন? আমি বলেছি আমি যথেষ্ট ম্যাচিওর এবং সাহসী একটা মেয়ে। ছোট বড় সহজ কঠিন সকল পরিস্থিতি সামলানোর ক্ষমতা আমার হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, মানসিক প্রস্তুতি নেওয়া শুরু কর তাহলে। খুব শীঘ্রই একটা কঠিন সত্যির মুখোমুখি হতে হবে তোকে। কঠিন সত্যি? কি সেই কঠিন সত্যি? সেটা সময় হলেই জানতে পারবি। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? জি অবশ্যই। আবির মৃদুস্বরে ঝুদালো, তানবীরের ব্যাপারে তোর এই সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি জানতে পারি? না মানে, হঠাৎ চাচ্চুর সাথে ওইভাবে রিয়্যাক্ট করলি? মেঘ ভ্রু গুটিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কারণ তো অবশ্যই আছে এবং সেটা নির্দ্বিধায় গুরুতর কারণ। কিন্তু আপনাকে কেন বলবো? আপনার সাথে আমার সম্পর্ক এতটাও গভীর না যে নিঃসংকোচে আমার মনের সব কথা আপনাকে বলে দিব। পশ্চিমের আকাশের সূর্য ডুবে আধার নেমে এসেছে। মৃদু আলোতে আবিরকে দেখে মিষ্টি হেসে সিঁড়ির দিকে চলে যাচ্ছে। আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল,
সম্পর্কের গভীরতা ঠিক যতটা হলে তোর মনের সব কথা দ্বিধাশূন্য মনে আমাকে বলতে পারবি, ততটাই গভীর সম্পর্ক হবে আমাদের। কথাটা মিলিয়ে নিস। মেঘ বক্র দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে ব্যগ্র কণ্ঠে বলল, আমার সাথে সম্পর্ক গভীর করতে হবে না আপনার। তার চেয়ে বরং বউ বাচ্চার সাথে সম্পর্ক গাঢ় করুন। বাসায় তাদের কথা জানান, দেশে আনার ব্যবস্থা করুন। প্রয়োজনে আমি হেল্প করে দিব। আবির ঝটপট জবাব দিল, আমার বউ বাংলাদেশেই আছে। ওয়াও, খুব ভালো। অভিনন্দন আপনাকে এবং তাকে। আপনার অস্তিত্ব জুড়ে যার রাজত্ব চলে। নগরের বুকে অস্বস্তির নিঃশ্বাস। উত্তপ্ত মরুর মতো হৃদয়ের আনাচে কানাচে বিষাক্ত ধোঁয়ায় প্রাচুর্য, যা প্রতিনিয়ত ভস্ম করছে অন্তঃকরণ। শির দ্বারা বেয়ে নেমে আসা শীতল স্রোতের ন্যায় বিষাদের ঝড়ের আবাসে এলোমেলো মস্তিষ্ক। হৃদয়ে আলোড়ন তোলা এক অদ্ভুত অনুভূতি গাংচিলের মতো সর্বক্ষণ মন পাড়ায় উড়ে বেড়াচ্ছে। রাজাবিহীন সাম্রাজ্যে এক মায়াবিনী এলোক এসে দাঁড়িয়ে আছে। দাবানলে উত্তপ্ত কারো অপেক্ষার প্রহর গুনছে। অশরীরীর মতো প্রেম নামক অদৃশ্য এক মরণ ব্যাধি বাসা বেঁধেছে। প্রণয়ের শীতল স্পর্শ পুরো দমে সংলিপ্ত করে তুলেছে নিরন্তর। ব্যস্ততায় কাটছে প্রহর। আবির অফিসের কাজে ভীষণ ব্যস্ত। দায়িত্বশীল ছেলের মতো অল্প কিছু দিনের মধ্যে কোম্পানির পুরো দায়িত্ব বুঝে নিয়েছে। নতুন পরিবেশ, কোম্পানির মানুষজন সহ নানান ঝামেলায় চারদিক সামলাতে যথারীতি হিমশিম খেতে হচ্ছে। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠা কারো পক্ষেই সম্ভব না। আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা, আব্বু চাচুর সামনে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া। বিবর্ণ জীবনের সকল ব্যস্ততা শেষে বাসায় ফিরতে কখনো কখনো রাত গভীর হয়ে যায়। আকাশসম বিষাদের মাঝেও বাসায় ফিরে ব্যালকনিতে প্রতীক্ষমান কারো অস্তিত্ব উপলব্ধি করে মনে অজানা শিহরণ বয়ে যায়। রাতের আধারে মেঘের মায়াময়ী চেহারাটা আবিরের কাছে চাঁদের মতো স্নিগ্ধ মনে হয়। হৃদয়ে তোলপাড় করা দীপ্ত আদলে অসীম মুগ্ধতা মিশ্রিত, যা মুহূর্তেই আবিরের সব ক্লান্তির অবসান ঘটায়। চোখের শিরা উপশিরার বর্ণ পরিবর্তন হয়। বুকের ভেতর থেকে প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে আসে। এক বাসায় থাকা সত্ত্বেও মেঘের সাথে আবিরের দেখা সাক্ষাৎ খুব কম হয়। আবির সকালে অফিস গেলে ফিরতে রাত হয়। অন্যদিকে মেঘদের ভার্সিটি জীবনের সূচনা লগ্ন। ১ মাস হলো ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে মেঘেদের অতি সংকীর্ণ একটা বন্ধুমহলও হয়েছে। সাদিয়া, মিষ্টি এবং লিজা নামের ৩ বান্ধবী। লিজার বাড়ি ঢাকার আশেপাশে হলেও সাদিয়ার বাড়ি বরিশাল এবং মিষ্টির বাড়ি বগুড়া। যেমন নাম মিষ্টির, কথাগুলো বগুড়ার দইয়ের মতো তেমনই মিষ্টি। সবসময় শুদ্ধ ভাষায় কথা বলে। অন্যদিকে সাদিয়ার কথায় আঞ্চলিকতার টান আছে। অনাকাঙ্ক্ষিতভাবে মেঘদের সাথে দুটো ছেলেদেরও পরিচয় হয়েছে। একজনের নাম মিনহাস এবং অন্যজন তামিম। ভর্তির দিন থেকে তামিম বন্যাকে অনুসরণ করছিল। অনেকভাবে চেষ্টা করে অতঃপর মেঘদের সাথে বন্ধুত্ব করতে সফল হয়েছে, যদিও তানভীর সবটাই জানে। মাসখানেক পরের কথা। ক্লাস শেষ হয়েছে কিছুক্ষণ হলো। মেঘরা টিএসসি চত্বরে বসে আছে। মিনহাস তামিম কোথাও গিয়েছে। ১ মাসের বন্ধুত্ব, অথচ কারোর সাথেই সেভাবে আড্ডা দেওয়া হয়নি। তাই সবাই আজ আড্ডা দিতে বসেছে। ১০ মিনিট পর মিনহাজ আর তামিম কতগুলো চকলেট হাতে নিয়ে এসেছে। মিনহাজ সবাইকে চকলেট দিচ্ছে, অথচ তামিম দূরে দাঁড়িয়ে আছে। মিষ্টি হঠাৎ ডাকলো, এই তামিম, ওখানে কি করছিস? তামিম এগিয়ে এসে বন্যার মুখোমুখি দাঁড়ালো। বন্যা সূক্ষ্ম নেত্রে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবি? হ্যাঁ, কি বলবি? দেখ বন্যা, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোর সঙ্গে প্রায় অনেক দিনের বন্ধুত্ব। তুই মেঘ দুজনেই খুব ভালো আর আন্তরিক। তবে ইদানিং আমার তোর প্রতি অন্যরকম অনুভূতি কাজ করছে, যেটা বন্ধুত্বের থেকেও কিছুটা বেশি। তুই যদি রাজি থাকিস তাহলে বন্ধুত্বের সম্পর্কের পাশাপাশি আমরা ভালোবাসার সম্পর্কে জড়াতে পারি। মেঘ হতবাক হয়ে তাকিয়ে আছে। মিষ্টি, সাদিয়া আর মিনহাজের চোখে বিস্ময়। বন্যা তৎক্ষণাৎ মেঘের দিকে তাকালো। স্বাভাবিক ভঙ্গিতে শুধালো, ননদিনী, আমি কিছু বলবো নাকি তুমি বলবে? মেঘ সহসা বসা থেকে উঠে দাঁড়ালো। রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আমার ভাবিকে প্রপোজ করার সাহস হয় কি করে তোর? ভাইয়াকে কল দিলে এক্ষুনি এসে তোকে পিটিয়ে বুড়িগঙ্গায় ফেলে দিবে। মিনহাজ তামিম দুজনেই চমকালো। চাপা স্বরে শুধালো, বন্যা কি তোর ভাবি? মেঘ ক্ষীণ হেসে বলল, ভাবি, চিঠিটা বের করো।
বন্যা ব্যাগ থেকে একটা চিঠি বের করলো, যেখানে লেখা, প্রিয় ভাবি, আমার হৃদয়ের সবটুকু জুড়ে যাদের অস্তিত্ব আছে তাদের মধ্যে তুই একজন। আমার প্রাণ চাঞ্চল্যে তোর অবস্থান রক্তি মরুণের মতো। তুই পাশে আছিস বলে আমি বারংবার ভেঙে চুরে নবরূপে সাজিয়েছি নিজেকে। তোর প্রতি আমার বিশ্বাস সুবিশাল সমুদ্রের গভীরতার ন্যায় দৃঢ়। তোকে বন্ধু হিসেবে পেয়ে আমার প্রাপ্তির খাতা আজ পরিপূর্ণ। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস, আর আমার থেকেও বেশি ভালোবাসিস আমার ভাইকে। তুই বুঝতেও পারছিস না তানবীর ভাইয়ার জন্য তোর বুকের বাপাশে বিদ্যমান ৩০০ গ্রামের হৃৎপিণ্ডটা প্রতিনিয়ত ঠিক কতটা অস্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে। ভাইয়ার তমসাচ্ছন্ন ক্ষয়িঞ্জু হৃদয়ের একগুচ্ছ আতশবাজি তুই, বিষাদে ন্যস্ত অভিপ্রায়ের একমাত্র প্রেয়সী। ভাইয়ার বেপরোয়া জীবন নবলব্ধে সাজানোর উত্তম উপদেষ্টা হবি তুই। কথা দিচ্ছি, ভাইয়ার জীবনে অদ্বিতীয়া হয়ে থাকবি সারা জীবন। তুই কি ভাইয়ার কল্পনার রাজ্যের কল্পতরু হবি? তার সংকীর্ণ সাম্রাজ্যের মহারানী হবি? ইতি, তোর ননদিনী মেঘ। চিঠি পড়েই মিষ্টি, মিনহাস, তামিম হতবিহ্বল। তাদের সবার দৃষ্টি নিরেট। তামিমের নিস্তব্ধ আঁখিযুগল বন্যার অভিমুখে স্তব্ধ হয়ে আছে। ভার্সিটির শুভেচ্ছা ক্লাসের দিন মেঘ চিঠি আর একগুচ্ছ লাল গোলাপ দিয়ে বন্যাকে নিজের ভাবি হওয়ার প্রপোজাল দিয়েছিল। আগে অসংখ্য বার মজার ছলে ভাবি বললেও সেদিন মেঘ পুরোপুরি সিরিয়াস ছিল। কিছুদিনের পাগলামিতে তানবীরের প্রতি বন্যার অল্প স্বল্প অনুভূতি জন্মাতে শুরু করেছিল। প্রায়ই বন্যার টিউশনের সামনে অপেক্ষা করা, অকারণে বাসার সামনে চলে যাওয়া, ফোন দিয়ে খোঁজ নেওয়া, এই সবই ছিল তানবীরের ছোটখাটো পাগলামি। তবে সবেতেই অন্যরকম মুগ্ধতা মিশ্রিত। বন্যা মেঘের দেওয়া চিঠি ফুল গ্রহণ করলেও বারবার বলেছিল তানবীর চাকরি না নিলে বাসায় বলতে পারবে না। বন্যা কোনোদিন তার আব্বুর মতের বিরুদ্ধে কিছু করতেও পারবে না। মিষ্টি মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, বন্যা তাহলে কারো ফিক্সড প্রপার্টি? তা মেঘ, তোরও কি স্পেশাল কেউ আছে? মেঘ ছোট্ট করে বলল, আছে, তবে স্পেশাল কিনা এখনো জানি না। মানে? বন্যা হেসে বলল, দুজনেই এক বাসায় থাকে, মনে মনে পছন্দ করে, একে অপরের চোখের মায়ায় ডুবে থাকে, অথচ কেউ মুখ ফুটে কিছুই বলে না। এই হচ্ছে সমস্যা। এক বাসায় থাকে মানে? আরে, আবির ভাইয়া মেঘের আপন চাচাতো ভাই। পড়াশোনা শেষ করে মাস দুয়েক হলো বাসায় এসেছেন। ওয়াও, ইন্টারেস্টেড। তারপর? মেঘ ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, তারপর এক বাসায় থেকেও কেউ কারো সাথে রোমান্টিক কথা বলি না, তার মনের রাজত্বে অন্য কারো হাতে। অথচ আমি এখনো বুঝতেছি না কিছুই। আমার স্টোরি শেষ। মিষ্টি অকস্মাৎ বলে উঠল, আমার কাছে একটা প্ল্যান আছে। মিনহাস প্রশ্ন করল, কি প্ল্যান? মিষ্টি বলল, আমাদের কারো ফোন থেকে তুই আবির ভাইয়ার নাম্বারে কল দে। একটু ঢং করে কথা বলে দেখবি ওনার মনে কি আছে। ওনার মনের ভাবও বুঝতে পারবি আর ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে। মেঘ প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো। যদিও ক্যারেক্টার যাচাই করার কোনো ইচ্ছে মেঘের নেই, তবে মনের ভাব বোঝা অবশ্যই প্রয়োজন। মিনহাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে। লিজার ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল। আবির গত পরশুদিন দুপুরে হঠাৎই মেঘকে কল দিয়েছিল। বাংলাদেশি অপরিচিত নাম্বার দেখে মেঘ কল রিসিভ করেনি। সন্ধ্যায় বড় আব্বুর ফোনে আবির নামে সেভ করা সেই নাম্বারটা দেখে বুঝেছিল ওইটা আবিরেরই নাম্বার। নাম্বারটা সেদিন রাতে সেভ করলেও কল ব্যাক করা হয়নি। মেঘ ভয়ে ভয়ে সেই নাম্বারে ডায়াল করলো। প্রথমবার রিসিভ হলো না। মিষ্টি লিজারা মেঘকে সাহস দিচ্ছে। বন্যা, মিনহাস, তামিম নীরব দর্শক। দ্বিতীয়বার কল দিল। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। কল লাউড স্পিকারে দিয়ে মেঘ রোম্যান্টিক মোডে ডাকলো, জান। আবির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পন্ন কেবিনে বসে ল্যাপটপে গুরুত্বপূর্ণ কাজ করছিল। হঠাৎ তেমন ডাকে ঈষৎ থমকালো। ল্যাপটপ থেকে মনোযোগ সরিয়ে ফোনের স্ক্রিনে তাকালো। অপরিচিত নাম্বার দেখে কপাল কুঁচকে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, কে? মেঘ আতঙ্কে নিঃশব্দে ঢোকিল। পরপর আহ্লাদি কণ্ঠে বলল, আমি তোমার বউ। আবির সহসা মুচকে হেসে বলল, হ্যাঁ জান, বলো। মেঘ দাঁতে দাঁত চেপে বৃহৎ আঁখিতে বন্যার দিকে চাইল। আবিরের কাছ থেকে এমন উত্তর অপ্রত্যাশিত ছিল। রাকিব ফাইল হাতে আবিরের রুমে এসেছিল। আবিরের এভাবে কথা বলতে দেখে তপ্ত স্বরে শুধালো, কিরে আবির, কার সঙ্গে কথা বলছিস? আবির উত্তেজিত কণ্ঠে জানালো, আমার বউ কল দিয়েছে, বিরক্ত করিস না।
মেঘ সহ বাকিরাও হা করে চেয়ে আছে। মিষ্টি মেঘকে কানে কানে কিছু শিখিয়ে দিল। মেঘ দাঁতে দাঁত পিষে আদুরে গলায় বলল, আই মিস ইউ জান। আবির নিঃশব্দে হেসে জবাবে বলল, আই মিস ইউ টু জান। কোথায় আছো বলো, আমি এখনই আসতেছি। আবিরের এহেন কথা শুনে মেঘ তাজ্জব বনে গেল। নিঃশ্বাস আটকে যাচ্ছে গলায়, শরীর ঘামতে শুরু করেছে। নিজের কানকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আঁধার নেমেছে। চেনা নেই, জানা নেই, অপরিচিত নাম্বারের কোনো এক মেয়ের সাথে আবিরের এভাবে কথা বলা, সেটা সে ভাবতেই পারছে না। মেঘ এক হাতে মাথা চেপে ধরল, চোখে মুখে বিরক্তির ভাব স্পষ্ট। আবির আবির পুনরায় প্রশ্ন করলো, কি হলো? কথা বের হচ্ছে না গলা দিয়ে? মেঘ ধীর কণ্ঠে শুধু বলল, কিছু না। আবির এবার স্বভাবসুলভ কণ্ঠে প্রশ্ন করলো, কোথায় বসে বাদরামি করা হচ্ছে শুনি? আবিরের প্রশ্নে চমকালো মেঘ। কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, মানে? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল, ক্লাস শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা হতে চললো, এখনো বাসায় যাসনি কেন? মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার অবস্থা হলো। হৃদয়ের অন্তঃস্থল থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছে। এভাবে এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবে ভাবতেও পারেনি। লাউড স্পিকার অফ করে ফোন কানে ধরলো। মেঘকে নিশ্চুপ থাকতে দেখে আবির নিরেট কণ্ঠে বলল, যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি, সেখানে তোর কণ্ঠ আমি চিনব না? তুই ভাবলি কিভাবে মেঘ? মেঘ পাথরের ন্যায় স্তব্ধ হয়ে বসে আছে। আবিরের কোনো কথা মাথায় ঢুকছে না। সে যে ধরা পড়ে গিয়েছে এটা ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। অ্যাডমিশন টেস্টের সময় একবার মজা করতে গিয়ে নিজের ভুলের কারণে ধরা পড়েছিল। সেই কথা মনে পড়লে মেঘের এখনো লজ্জা লাগে। তার উপর আজকের ঘটনা। আবির পুনরায় প্রশ্ন করল, কোথায় আছিস? মেঘের গলা কাঁপছে। কোনো রকমে জায়গার নামটা শুধু বলল। আবির স্বাভাবিক কণ্ঠে জানালো, অপেক্ষা কর, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। মেঘ চটজলদি না করতে গেল, কিন্তু তার আগে আবির কল কেটে দিয়েছে। মেঘ আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, সুখে থাকতে ভূতে গিলায়, আমার কপালে কেবল দুঃখের নেটাই। আবির মাত্রই টেস্টিতে এসেছে। দূর থেকে আবিরকে দেখে মেঘ বন্যার পেছনে লুকিয়ে পড়েছে। আবির ফোন হাতে নিয়ে যেই মেঘকে কল দিতে যাবে, অমনি অল্প বয়স্ক এক মেয়ে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে এসেছে। আবিরের সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছেন? আবিরের ঠোঁটেও হাসি ফুটলো। হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো। হঠাৎ টিএসসিতে কি মনে করে? এমনিতেই এসেছি, বিশেষ কোনো কারণ নেই। ভাইয়া, আপনার চোখ বলছে আপনি মিথ্যা বলতেছেন, সত্যিটা বলুন। মাহাদিবার জন্য এসেছেন তাই না? আবির ক্ষীণ এসে জবাব দিল, হ্যাঁ। মাহাদিবা কোথায়? টিএসসিতে থাকতে বললাম, কল দিয়ে দেখি। মেঘ দু হাতে মুখ লুকিয়ে বন্যার পেছনে লুকিয়েছিল। মিষ্টিরা কেউই আবিরকে চেনে না। বন্যাও সামনাসামনি দেখেনি, তবে মেঘের ফোনে ছবি দেখেছিল। আবিরকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে বন্যা চাপা স্বরে বলল, এই মেঘ, আবির ভাইয়া কার সঙ্গে যেন কথা বলতেছেন। মেঘ মুখ থেকে এক হাত ছড়িয়ে ঝুঁকলো। আবিরের পাশে সুন্দরী মেয়ে দেখেই লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লো। ব্যাগ হাতে নিয়ে তৎক্ষণাৎ ছুটলো। আবিরের কাছাকাছি এসে গতি কমালো। ততক্ষণে আবিরের সেদিকে নজর পড়েছে। মেঘকে হাঁপাতে দেখে ভ্রু কুঁচকালো। কয়েক কদম এগিয়ে এসে মেঘের হাত থেকে ব্যাগটা নিয়ে ভারী কণ্ঠে শুধালো, হাঁপাচ্ছিস কেন? আপনাকে দেখে তাড়াতাড়ি এসেছি, তাই আর কি। আমি কি পালিয়ে যাচ্ছিলাম? মেঘ উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। মেঘের সব কৌতূহল মেয়েটার প্রতি। বোরকা হিজাব পরা মায়াবী চেহারার মেয়েকে দেখে মেঘের নজর স্থির হয়ে আছে। মেয়েটা মেঘকে দেখে হাসলো। কোমল কণ্ঠে শুধালো, হাই মাহাদিবা, কেমন আছো? মেঘ হকচকিয়ে আবিরের দিকে তাকালো। এই মেয়ে মাহাদিবা নাম কিভাবে জানে? এটা ভেবেই আশ্চর্য হলো। আবিরের মতিগতি বোঝার কোনো অবস্থা নেই। মেঘ মলিন গলায় বলল, আলহামদুলিল্লাহ। আপনি? খুব ভালো। মেয়েটা সঙ্গে সঙ্গে আবিরকে বলল, আমাকে পরিচয় করিয়ে দিবেন না? সময় হলে করাবো। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তিনি কে? আবির সহসা জবাব দেয়, জান্নাত, রাকিবের বোন। জান্নাত অকস্মাৎ বলে উঠল, আমার আরো একটা পরিচয় আছে, আমি তোমার হবু ভাবি। কথাটা বলে এক মুহূর্ত দেরি না করে জান্নাত চলে গেল। আবির মেঘ দুজনেই নির্বাক চোখে সেদিকে তাকিয়ে আছে। আবির তপ্ত স্বরে প্রশ্ন করলো, কি সমস্যা তোর? কোনো সমস্যা নেই। অপরিচিত নাম্বার থেকে কল দিয়ে চরিত্র যাচাই করার কি প্রয়োজন? প্রেম করার ইচ্ছে হলে এমনিতেই করতে পারিস।
আবিরের মুখে প্রেম শব্দটা শুনেই মেঘের বুকের ভেতরটা ধপ করে উঠল। আবির তার সাথে প্রেম করতে বলছে? এটা কি সত্যি? মেঘের রোমাঞ্চিত মন জান্নাতের কথা মনে করে কাতর হলো। সেই মেঘ কি বলে গেল? ভাবি মানে কি? তানবীর বন্যাকে পছন্দ করে, এতে কোনো সন্দেহ নেই। বাকি আছে আবির, রাকিব আবিরের বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের বোনের সাথে প্রেম করাটা অস্বাভাবিক কিছু না। তবে কি? মেঘ আর ভাবতে পারছে না। বিরক্তিতে মন অতিষ্ঠ হয়ে উঠল। একবার আবিরকে জিজ্ঞেস করতে চাইলো কিছু একটা, কি যেন ভেবে জিজ্ঞেস করলো না। এমনিতেই একটু আগে দুষ্টামি করতে গিয়ে ধরা পড়েছে। এখন এই কথা জিজ্ঞেস করলে ভাবতে নিশ্চিতভাবে তার জন্য মন উতলা হয়ে উঠেছে। বাই চান্স তানবীরকে বলে দিলে ভাইয়ার সামনে মুখ দেখানোর অবস্থা থাকবে না। মেঘ নিশ্চুপ হয়ে রইল। আবির মেঘকে নিয়ে রাস্তার পাশে একটা ফাস্ট ফুডের দোকানে গেল। মেঘের উন্মানা চোখে চেয়ে আছে, অথচ মেঘের ব্যাকুল দৃষ্টি অদূরে। রাস্তায় একের পর এক বাইক বিদ্যুৎ দেখে ছুটছে। কত কত কপত কপতি বাইকে ঘুরে বেড়াচ্ছে। অকস্মাৎ রেস্টুরেন্টের পাশে একটা বাইক ব্রেক কষলো। ছেলেটার পরনে পাঞ্জাবি, মেয়েটার পরনে ম্যাচিং শাড়ি। মেঘ নিষ্পলক চোখে তাদের দেখছে। মেঘের উৎসুক দৃষ্টি অনুসরণ করে আবিরও সেদিকে তাকালো। তৎক্ষণাৎ খাবার চলে এসেছে। মেঘ খেতে খেতে আরো কয়েকবার তাদের দিকে তাকিয়েছে। আবির সহাস্য বদনে প্রশ্ন করলো, তোর কি শাড়ি পছন্দ? মেঘ ঝটপট উত্তর দিল, কই না তো। এভাবে তাকিয়ে কি দেখছিস তবে? মেঘ অত্যল্প হেসে জবাব দিল, কিছু না। আবির মুচকি হেসে বলল, ঠিক আছে।